প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আবারও অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ক্লাস হচ্ছে হিসাব বিজ্ঞান। তার আগে তোমাদের সাথে একটু কথা বলি। নিশ্চয়ই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয় এবং আমার সহকর্মীবৃন্দ, অভিভাবকবৃন্দ, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদের হিসাব বিজ্ঞান নবম শ্রেণীর জন্য ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে চ্যাপ্টারটা আমি পড়াবো আজকে, এটা হচ্ছে খতিয়ান বা লেজার। এটা তোমাদের প্রথম, তাই তোমরা খুব মন দিয়ে দেখবে এবং দশম শ্রেণী তোমরা আবার এটা রিভাইজ দিতে পারবে। তো সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আজকের অধ্যায়ে চলে যাই। তোমরা হিসাব বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় খতিয়ান নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো আমরা আজকে দেখি খতিয়ান কি এবং আমরা আজকে আলোচনা করব সপ্তম অধ্যায় খতিয়ান। দেখো, ইংরেজিতে শব্দ হচ্ছে লেজার। এটা বলার আগে আমি একটু কথা বলি। সেটা হচ্ছে প্রত্যেকটি চলমান প্রতিষ্ঠান তাদের যে সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব থাকে এবং যেটা নিয়ে তারা ব্যবসা শুরু করে, এটা হচ্ছে তার প্রারম্ভিক। যেমন সম্পদ, বিভিন্ন ধরনের সম্পদ থাকে তোমরা জানো, যেমন দালান কোঠা, আসবাবপত্র, যন্ত্রপাতি, হ্যাঁ, এই ধরনের বিভিন্ন ধরনের সম্পদ থাকতে পারে। নগদ থাকতে পারে, দেনাদার থাকতে পারে। হ্যাঁ, এই যে সম্পদগুলি, অর্থাৎ ব্যবসা শুরুতে কত টাকা নিয়ে শুরু করলো, এটা হচ্ছে প্রারম্ভিক। এখন এই শুধু সম্পদ না, দায়ও আছে, তারপরে মালিকানা সত্ত্ব আছে, আয় আছে, ব্যয় আছে। এবং এই সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব যেটা নিয়ে সে শুরু করে, হ্যাঁ, একজন ব্যবসায়ী যেটা নিয়ে যে শুরু করে এবং বছর শেষে বা মাস শেষে তার আবার কী পরিমাণ এই সম্পদ হলো, দায় হলো এবং আয় ব্যয় হলো, এটার উদ্বৃত্ত জানা দরকার। তাহলে এই উদ্বৃত্ত জানার দরকার হলে আমরা কোত্থেকে জানতে পারি? খতিয়ান থেকে জানতে পারি। এই জন্য আমাদের খতিয়ানটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ ব্যবসায়ী ব্যবসার শুরুতে যে প্রারম্ভিক উদ্বৃত্ত নিয়ে ব্যবসা শুরু করে এবং মাস শেষে বা বছর শেষে কি পরিমাণ আবার আয়, ব্যয়, দায়, মালিকানা সত্ত্ব হলো, সেই পরিমাণটা নির্ণয় করাই হচ্ছে খতিয়ান। এবং এই খতিয়ান থেকে আমরা সেই উদ্বৃত্তটা জানতে পারি। খতিয়ান বলতে আমরা কি বুঝি আসলে? প্রতিষ্ঠানে বিভিন্ন শ্রেণীর হিসাব, যেমন সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব ও লাভ ক্ষতির হিসাব সংরক্ষণ করা হয়। এসব হিসাবসমূহকে এক কথায় খতিয়ান বলে। হিসাবকাল শেষে প্রতিটি হিসাবের জের নিরূপণ করা হয়। এখানে জের মানে উদ্বৃত্ত, অর্থাৎ মাস শেষে বা বছর শেষে কি পরিমাণ আমার উদ্বৃত্ত হলো। যেমন এখানে আছে, দেখো, সম্পদ, অর্থাৎ মাসের শুরুতে কি পরিমাণ সম্পদ নিয়ে শুরু করলো এবং মাসের শেষে কি পরিমাণ আবার সম্পদের উদ্বৃত্ত থাকলো, সেটা নির্ণয় করাই হচ্ছে আমাদের খতিয়ান। তাহলে আমরা খতিয়ান থেকে এই বিষয়টা জানতে পারবো। কিন্তু একটি চলমান ব্যবসা প্রতিষ্ঠানের মাস শেষে কী পরিমাণ সম্পদ, কী পরিমাণ দায়, আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব, এগুলি আমরা জানতে পারবো। তোমাদের আরেকটু কথা বলি। যেমন খতিয়ান থেকেই আমরা, যেমন ক্রয় নগদেও হয়, বাকিতেও হয়। এখন আমরা নগদ লেনদেন থেকে নগদ ক্রয় আমরা জানতে পারি এবং বাকিতে ক্রয় আমরা জানতে পারি। এই ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন ক্রয় আমরা একত্রীভূত করে আমরা খতিয়ান নির্ণয় করি এবং খতিয়ান থেকে আমরা মাস শেষে জানতে পারি যে আমাদের ক্রয়ের পরিমাণ কত, বিক্রয়ের পরিমাণ কত, দায়ের পরিমাণ কত,
আয় ব্যয়ের পরিমাণ কত এবং মালিকানা সত্ত্বের পরিমাণ কত। এভাবে আমরা খতিয়ান থেকে উদ্বৃত্ত নির্ণয় করতে পারি। তাহলে ঠিক আছে, তোমরা খতিয়ান জানলে যে খতিয়ানটা কি আসলে। তোমাদের আবার বলি যে সম্পদ, দায়, আয় ব্যয়, মালিকানা সত্ত্ব, লাভ ক্ষতির হিসাব সংরক্ষণ করা, এসব হিসাব সমূহকে এক কথায় খতিয়ান বলে। হিসাবকাল শেষে প্রতিটি হিসাবের জের মানে হচ্ছে উদ্বৃত্ত। এবারে আসি আমরা এই খতিয়ানের বৈশিষ্ট্যটা কি একটু দেখি। প্রতিটি হিসাবের শিরোনাম প্রদান করা হয়। তোমাদের আবার বলেছি যে সম্পদ হিসাব, দায় হিসাব, মালিকানা সত্ত্ব হিসাব, এবং মালিকানা সত্ত্বে তোমরা জানো আছে আয় আছে, ব্যয় আছে। এই যে প্রত্যেকটা হিসাব, হ্যাঁ, ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, দেনাদার হিসাব, পাওনাদার হিসাব, এই প্রত্যেকটা হিসাবের একটি একটি শিরোনাম প্রদান করা হবে। যেমন ক্রয় হিসাব, অর্থাৎ আমরা ওই লেজার থেকে, ওই খতিয়ান থেকে সমস্ত ক্রয়ের উদ্বৃত্ত জানতে পারবো। এটি হচ্ছে আমাদের শিরোনাম। শিরোনাম বলতে বোঝায় আসলে কি, শিরোনাম বলতে বোঝায় যে এটা কোন ধরনের হিসাব। যেমন ক্রয় হিসাব, ক্রয় হিসাব মানে হচ্ছে ওই ব্যবসা প্রতিষ্ঠানের ক্রয়ের পরিমাণ কত। আবার যেমন আজপত্র হিসাব, আজপত্র হচ্ছে কি ওই ব্যবসা প্রতিষ্ঠানের মোট আজপত্রের পরিমাণ কত। তাহলে প্রত্যেকটা হিসাবের একটা শিরোনাম থাকে। শিরোনাম বলতে আমরা নাম বুঝে থাকি, হ্যাঁ। তাহলে শিরোনামটা আমরা বুঝলাম। 2 নম্বর দেখো, খতিয়ান প্রস্তুতিতে টি ছক বা চলমান জের ছকে অনুসরণ করা হয়। টি ছক একটা পদ্ধতি এবং চলমান জের ছক একটি পদ্ধতি। আজকে আমরা টি ছক এবং চলমান জের ছকে তোমাদের এই খতিয়ানে পোস্টিংটা আমি দেখাবো, তো তোমরা একটু অপেক্ষা করে দেখো। তাহলে আমরা দুটি পদ্ধতিতে খতিয়ান করতে পারি, একটা হচ্ছে টি ছক এবং আরেকটা হচ্ছে চলমান জের ছক। আমরা টি ছকটাকে অবশ্য এটাকে সনাতন পদ্ধতিও বলে, হ্যাঁ। তোমাদের কিন্তু এরকম আসে যে সনাতন পদ্ধতিতে খতিয়ান নির্ণয় করো, তখন তোমরা কিন্তু বুঝবা যে এটা টি ছক। আর আধুনিক পদ্ধতি যদি খতিয়ান নির্ণয় করতে বলে তাহলে বুঝবা যে তোমরা এটা হচ্ছে চলমান জের ছক। এখন দুটি পদ্ধতিতেই আমরা খতিয়ান প্রস্তুত করতে পারি। তাহলে আমরা দেখলাম কি দুটি পদ্ধতি, একটা হচ্ছে টি ছক, একটা হচ্ছে চলমান জের ছক। প্রতিটি হিসাবের পৃথক পৃথক জের বা উদ্বৃত্ত নির্ণয় করা হয়। অর্থাৎ টি ছক এবং চলমান জের ছক যে পদ্ধতিতেই আমরা খতিয়ান তৈরি করি না কেন, প্রত্যেকটার মাস শেষে কি পরিমাণ উদ্বৃত্ত আছে বা জের আছে এটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এটাও একটা খতিয়ানের বৈশিষ্ট্য, অর্থাৎ মাস শেষে আমরা উদ্বৃত্ত জানতে পারবো। এবারে দেখো, খতিয়ান প্রস্তুতে জাবেদা সহায়ক বই হিসাবে কাজ করে। তাহলে আমরা জাবেদা থেকে খতিয়ান তৈরি করি, এই জন্যে জাবেদা সহায়ক বই, অর্থাৎ আমরা খতিয়ান তৈরি করতে জাবেদার সাহায্য নেই। এই জন্য আমরা এই জাবেদাকে খতিয়ানের সহায়ক বই বলা হয়। এজন্য খতিয়ানে জাবেদা পৃষ্ঠা নম্বর উল্লেখ করতে হয়। অর্থাৎ আমরা যখন এই যে টি ছক এবং চলমান জের ছকে খতিয়ান করব, তখন ওই একটি ঘরেই আছে যেখানে আমাদেরকে জাবেদা পৃষ্ঠা লিখতে হবে। অর্থাৎ খতিয়ানে একটি জাবেদা পৃষ্ঠা আমাদের দিতে হবে, সে টি ছক হোক আর চলমান জের ছক, উভয় পদ্ধতিতে আমাদের জাবেদা বই, জাবেদা ঘর বা জাবেদা পৃষ্ঠা লিখতে হয়। সর্বশেষ দেখি আমরা খতিয়ান হতে প্রাপ্ত হিসাবের উদ্বৃত্ত দ্বারা রেওয়ামিল প্রস্তুত করা হয়। তোমরা একটা জিনিস অবশ্যই লক্ষ্য করবে যে আমরা এরপরে যখন রেওয়ামিল করতে যাব, এই খতিয়ানের উদ্বৃত্ত দ্বারা, তোমরা জানো হিসাব সমীকরণের দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে যে পরিমাণ ডেবিট হয় সেই পরিমাণ ক্রেডিট হবে। অর্থাৎ ডেবিট যদি 1 লক্ষ হয়, ক্রেডিটও 1 লক্ষ হবে। এবং এই খতিয়ানের প্রাপ্ত উদ্বৃত্ত দ্বারা যখন আমরা রেওয়ামিল তৈরি করব, তখন দেখা যাবে উভয় অংশেই মিলে যাবে, কারণ দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে উভয় পক্ষই মিলে যাওয়ার কথা। তাহলে খতিয়ান হতে আমরা গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য রেওয়ামিলও তৈরি করতে পারি। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা খতিয়ানটা মোটামুটি একটু বুঝলাম যে একটি চলমান প্রতিষ্ঠানের সম্পত্তির পরিমাণ, দায়ের পরিমাণ এবং আয়ের পরিমাণ, ব্যয়ের পরিমাণ, বিভিন্ন যে হিসাবগুলি আছে, এই হিসাবগুলির মাস শেষে যে উদ্বৃত্ত বা জের নির্ণয় করা হয়, এটি হচ্ছে খতিয়ান। এবং খতিয়ানের বৈশিষ্ট্যগুলি তোমরা লক্ষ্য করলে। এবারে চলো আমরা দেখি খতিয়ান প্রস্তুতকরণ বা পোস্টিংটা কি। তো আমরা দেখি খতিয়ান আমরা কিভাবে তৈরি করতে পারি। ছাত্রছাত্রীবৃন্দ দেখো,
এই যে একটা ঘর আছে তোমরা দেখো, এবং তোমরা জানো হিসাব সমীকরণ অনুসারে, তোমরা নিশ্চয়ই যারা এখন নবম শ্রেণীতে পড়ো তোমরা হিসাব সমীকরণ জানো যে একটি বিল্ডিংয়ের ভিত্তি যেমন মজবুত হয় তেমনি অ্যাকাউন্টিংয়ের ভিত্তি হচ্ছে হিসাব সমীকরণ। যেমন A = L+E। তোমাদের আবার একটু বলি যে এ কি? এ হচ্ছে অ্যাসেটস, সম্পদ সমূহ, এবং এই সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, হ্রাস পেলে ক্রেডিট হয়। আবার এল কি? দায়, অর্থাৎ আমার কাছে তৃতীয় পক্ষ কত টাকা পাবে, অর্থাৎ আমি কত টাকা ঋণে আছি, এটা হচ্ছে দায়। তো তাহলে সেই দায়ের পরিমাণ যদি এবং হ্রাস পেলে হবে ডেবিট। এই স্বর্ণসূত্র দ্বারা তোমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করবা, তবেই তোমরা কিন্তু লেনদেন ভালো বুঝবা, জাবেদা ভালো বুঝবা এবং সমস্ত অঙ্কই ভালো বুঝবা। এবং ই হচ্ছে মালিকানা সত্ত্ব, যেটা ই বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট হয়। তাহলে তোমরা আশা করি নবম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ তোমরা অবশ্যই ডেবিট ক্রেডিটটা নির্ণয় করতে পারো। তাহলে আমরা দেখি খতিয়ান প্রস্তুতকরণের বা পোস্টিংটা কি। এটা একটা পদ্ধতি, দেখো যে এটা একটা টিসকের মতোই, দেখো এটা একটা টিসক। আমরা একটু দেখি, একটি লেনদেন আছে জানুয়ারি 1, 2019 নগদে পণ্য ক্রয় 5,000 টাকা। তোমরা একটু লক্ষ্য করো, হিসাব সমীকরণের অনুসারে যদি আমরা দেখি এখানে দুটি পক্ষ আছে, তোমরা জানো যে প্রতিটি লেনদেনে কমপক্ষে দুটি পক্ষ, একটি পক্ষ বৃদ্ধি পাবে, একটি পক্ষ হ্রাস পাবে। এবং হিসাব সমীকরণের যে হিসাবের যে 5টি শ্রেণী, এর যে কোনো দুটি আবির্ভাব হবে সমস্ত লেনদেনে, একটা বৃদ্ধি পাবে, একটা হ্রাস পাবে, এবং একটা ডেবিট হবে, একটা ক্রেডিট হবে। তাহলে আমরা দেখি নগদী পণ্য ক্রয়, এখানে আমাদের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ কি হলো, এখানে একটি দেখো আমরা হিসাব সমীকরণের বা হিসাব যে 5টি বিষয় আছে, একটা হচ্ছে নগদ, একটি হচ্ছে ক্রয়। তাহলে আমরা দেখি নগদটা কি? সম্পদ, অর্থাৎ অ্যাসেটস। তাহলে এখানে আমরা নগদিত পণ্য কিনেছি, তোমাদের সেই হিসাব সমীকরণের বা দ্রুতভাগ দাখিলা পদ্ধতি অনুসারে কি হয় দেখো, আমরা পণ্য ক্রয় করেছি, নগদটা কি? একটা সম্পদ, অ্যাসেটস। এখানে কি অ্যাসেটসটা বৃদ্ধি পেয়েছে? আমরা ক্রয় করেছি, অর্থাৎ পণ্য কিনেছি। পণ্য কেনার ফলে কি হয়েছে? আমাদের নগদ টাকা চলে গেছে, অর্থাৎ অ্যাসেটস হ্রাস পেয়েছে। তাহলে সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয় কিন্তু। আর ক্রয়টা কি? এটা একটা ব্যয়, এই ব্যয়টা বৃদ্ধি পেয়েছে। তাহলে ব্যয় বৃদ্ধি পেলে কি হয়? হ্রাস পায়, তখন কি হয়? ওই ব্যয়টা ডেবিট হয়। তাহলে আমরা যদি এটা জাবেদা দাখিলা করতে যাই, ক্রয় হিসাব ডেবিট, হ্রাস পেয়েছে, নগদান হিসাব ক্রেডিট, হ্রাস পেয়েছে। এটা হলো হিসাব সমীকরণের মূল কথা, যে হ্রাস পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট, বা ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়। তাহলে আমরা দেখি যে এই জাবেদা, তোমাদের পূর্বেই বলেছি যে খতিয়ান আমরা কিন্তু জাবেদা বই থেকে সংরক্ষণ করি। এই জন্যে জাবেদা বই খতিয়ানের একটা সহায়ক বই। আমরা একটু ঘরটা দেখি, যে এই পাশে দেখো ডেবিট আছে, এ পাশে ক্রেডিট আছে। আমরা বলেছি দেখো তাহলে যে এখানে একটা কি আছে? ক্রয় হিসাব, আর এখানে আছে কি? নগদান হিসাব। তাহলে এই লেনদেনটা দুইটা হিসাব আছে, একটা হচ্ছে ক্রয় হিসাব, একটা নগদান হিসাব, অর্থাৎ দুটি খতিয়ানই হবে। এই লেনদেনটার দুটি খতিয়ান হবে, একটা হচ্ছে ক্রয় হিসাব, একটা হচ্ছে নগদান হিসাব। তাহলে আমরা যাই, দেখো তারিখ আছে ঘরটায়, দেখো বিবরণ আছে, জাবেদা পৃষ্ঠা। ওই যে তোমাদের বলেছিলাম যে খতিয়ানে অবশ্যই জাবেদা পৃষ্ঠা থাকে, টাকা থাকবে, আবার তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, ক্রেডিট, অর্থাৎ একদিকে ডেবিট হবে, একদিকে ক্রেডিট হবে। এটাই হচ্ছে আমাদের টিসক বা সনাতন পদ্ধতি। তাহলে আমরা দেখি এখানে পোস্টিংটা কিভাবে হয়। তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে দেখো, খুব সহজ বিষয়। এবং তোমরা অনেকেই আছো যে, যেমন দশম শ্রেণী অনেকে বলে স্যার খতিয়ান কঠিন, খতিয়ান কঠিন। কিন্তু আমি বলি খতিয়ান সহজ, খতিয়ান না পেলে অন্য অঙ্ক পারা যায় না। হ্যাঁ, তোমরা একটু দেখো খতিয়ানটা কিভাবে আমরা পোস্টিং দেব। আমরা এই হিসাবটা মনে করো ক্রয় হিসাবের খতিয়ানটা আমরা করব, এবং এখানে কিন্তু আমরা পোস্টিংটা দেখাচ্ছি। আমরা উদ্বৃত্ত নির্ণয় করিনি, আগে পোস্টিংটা শিখি। এই খতিয়ানটার নাম হচ্ছে কি? ক্রয় হিসাব, অর্থাৎ শিরোনামটা কি? এই হিসাবটার শিরোনাম হচ্ছে ক্রয় হিসাব। তাহলে এখানে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা।
তাহলে ক্রয় হিসাব আমাদের জাবেদায় কি ছিল? ডেবিট ছিল। তোমরা একটু লক্ষ্য করো, ক্রয় হিসাব কিন্তু জাবেদায় ডেবিট। তাহলে আমার খতিয়ানেরও দুইটা দিক আছে, ডেবিট দিক আছে, ক্রেডিট দিক আছে। অর্থাৎ ক্রয় হিসাব কিন্তু ডেবিট 5,000 টাকা। তাহলে আমরা এই লেনদেনটার টাকাটা, ক্রয় হিসাবের টাকাটা অবশ্যই আমরা ডেবিট দিকে নিয়ে আসছি। দেখো 5,000 টাকা, যেহেতু ক্রয় হিসাব ডেবিট, টাকাটা আমরা ডেবিট পাশেই দেবো। যদি ক্রেডিট পাশে হতো তাহলে আমরা টাকাটা ক্রেডিট পাশে দিতাম। একটু লক্ষ্য করো, যেহেতু আমাদের এটা সাইনবোর্ডটা কি? ক্রয় হিসাব। শিরোনামটা কি? ক্রয় হিসাব। তাহলে আমাদের টাকাটা, ক্রয় হিসাবের টাকাটা কোথায় আছে? ডেবিট পাশে। তাহলে আমার ডেবিট পাশেই টাকাটা বসাবো। এখন প্রশ্ন হলো, স্যার আপনি ভিতরে লিখছেন নগদান হিসাব, কারণটা কি? এটি হচ্ছে মূল কথা। আমরা যে শিরোনামটা দিয়েছি, ক্রয় হিসাব তো ডেবিটেই, আমরা টাকাটা ডেবিট পাশেই লিখেছি। কিন্তু এই যে 5,000 টাকা আমাদের ক্রয়ের জন্য চলে গেল, কিসের থেকে গেল? নগদ থেকে চলে গেল। নগদ থেকে চলে গেল। কিন্তু এই জন্য আমাদের ক্রেডিটে কি নামটা আছে ওটা লিখবো, অর্থাৎ বিপরীত দেখিয়ে লিখবা তোমরা। যদি আর একটু সুবিধা হয় তোমরা, যে ক্রয় হিসাব ডেবিট, তা ক্রয়ের কি জন্য ডেবিট হলো? নগদ চলে গেছে, এই জন্য ক্রয় ডেবিট হয়েছে। তাহলে আমরা ক্রয় হিসাব ডেবিট লিখেছি, ভিতরে লিখবো আমরা ক্রেডিট যেটা আছে সেটা লিখবো। ঠিক আছে? তাহলে আমি মনে হয় তোমাদেরকে বোঝাতে পেরেছি যে ডেবিট যেটা, সেটা আমরা টাকা ডেবিটই লিখবো, কিন্তু ক্রেডিটটা লিখবো আমরা ভিতরে, যে নগদান হিসাব ক্রেডিট। এরপরে দেখো তোমাদের সহজ হবে আর একটা খতিয়ান একটু বুঝাই আমি তোমাদেরকে। ওই জাবেদাটা কি ছিল? ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা আগে কিন্তু ক্রয় হিসাবটা আমরা পোস্টিং দেখালাম, এবার আমরা চলো নগদান হিসাবের পোস্টিংটা একটু দেখাই। এটাও সেই টিচকে আমি দেখালাম, ডেবিট, নগদান হিসাব, ক্রেডিট। এবারে দেখো তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা। দেখো এই হিসাবটার নাম কিন্তু আমাদের নগদান হিসাব। ছাত্রছাত্রীবৃন্দ একটু লক্ষ্য করো, নগদান হিসাব কোথায় আছে? ক্রেডিট পাশে। তাহলে আমাদের খতিয়ানটার ক্রেডিট পাশেই যাবে। এবং দেখো আমি টাকাটা কিন্তু ক্রেডিট পাশেই লিখেছি। তাহলে নগদের বিপরীতটা কি ছিল? ডেবিট পাশে। ডেবিট কি ছিল? ক্রয় হিসাব। আমরা ভিতরে সেই হিসাবটা লিখব। তাহলে আগের লেনদেনটা কি? ক্রয় ছিল ডেবিট, আমরা লিখেছিলাম নগদান। এবারে নগদান হিসাব ক্রেডিট, ভিতরে লিখেছি ক্রেডিট পাশে, কিন্তু আমরা লিখব কি ভিতরে? ক্রয় হিসাব। এটি হচ্ছে আমাদের খতিয়ানে পোস্টিংয়ের বিষয়। অর্থাৎ আমরা যদি যে হিসাবটা ডেবিট হবে তার বিপরীত ক্রেডিট পাশটা লিখবো আমরা ভিতরে, আবার যে হিসাবটা ক্রেডিট হবে সেইটার ডেবিট নামটা ভিতরে লিখব। এভাবে আমরা খতিয়ান করতে পারি, বা খতিয়ানে আমরা লেনদেনগুলি পোস্টিং দেব। তো সুতরাং চলো আমরা দেখি, চলমান জেরসকে একটা খতিয়ান করে দেখি। প্রথমে এটা একটা চলমান জেরসকের খতিয়ান ঘর। যেমন দেখো 2019 জানুয়ারি 1 নগদে পণ্য বিক্রয় 30,000 টাকা। জাবেদা কি হলো? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। 5 জানুয়ারি নগদে পণ্য ক্রয়, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা যদি এটার চলমান জেরসকে যাই, তাহলে ঘরটা কেমন একটু দেখো। তারিখ আছে, বিবরণ আছে, জাবেদা পৃষ্ঠা আছে, ডেবিট টাকা আছে, ক্রেডিট টাকা আছে, আবার জের বা উদ্বৃত্ত আছে, সেখানেও ডেবিট টাকা আছে, ক্রেডিট টাকা আছে। তাহলে আমরা প্রথমেই দেখি যে নগদান হিসাবটা যদি আমরা করি, হ্যাঁ, নগদান হিসাবটা পোস্টিংটা, এই চলমান জেরসকে পোস্টিংটা কেমন? 2019 1 জানুয়ারি নগদান হিসাব আমরা করলাম, ডেবিট পাশে আছে কত? 30,000 টাকা। আমরা কি লিখবো ভিতরে? বিক্রয় হিসাব। ডেবিট পাশেই লিখছি টাকাই, দেখো নগদান হিসাব ডেবিট, টাকা আমরা ডেবিট ঘরেই লিখেছি, কিন্তু ভিতরে লিখবো কি আমরা? বিক্রয় হিসাব। অর্থাৎ এই নগদ টাকা আমার কি মারফত আসছে সেই কথাটাই আমরা লিখবো। তাহলে বিক্রয় হিসাব লিখলাম ডেবিট পাশে, ডেবিটের ঘরে, আবার প্রথম তারিখে ওই টাকাটাই আবার জের বা উদ্বৃত্ত ঘরেও 30,000 টাকা চলে যাবে। তোমরা একটু খেয়াল করে দেখো সবাই। দ্বিতীয় লেনদেন হচ্ছে কি? নগদে পণ্য ক্রয়। এখানে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট।
তাহলে এখানে নগদান কিন্তু ক্রেডিট। দেখো আগের লেনদেনটায় নগদান ছিল ডেবিট, এটায় নগদান হিসাব ক্রেডিট। তাহলে আগের লেনদেনটা কিন্তু নগদান ডেবিট ছিল, তা আমরা ডেবিট পাশে টাকাটা কিন্তু লিখেছি। দেখো শিক্ষার্থীবৃন্দ, দেখো আগের লেনদেনটায় নগদান ডেবিট ছিল, আমরা ডেবিট দিকে লিখেছি। এবারে কিন্তু নগদান হিসাব ক্রেডিট, তাহলে আমরা ভিতরে কি লিখবো? বিপরীতটা, অর্থাৎ নগদান ক্রেডিট পাশে টাকা আমরা ক্রেডিট পাশেই লিখেছি, কিন্তু বিপরীতটা আমরা লিখেছি ক্রয় হিসাব। এই দেখো ক্রয় হিসাব লিখেছি ক্রেডিট টাকা। এবার একটু লক্ষ্য করো যে ডেবিট ছিল আমাদের 30,000, এবার আমরা ক্রেডিট করেছি 20,000। তাহলে আমাদের ডেবিট এবং ক্রেডিট থেকে মাইনাস হবে, অর্থাৎ এই 30,000 থেকে ক্রেডিটটা মাইনাস হবে। মাইনাস হওয়ার পরেও আরও কত থাকে? ডেবিট উদ্বৃত্ত কত থাকে? 10,000 টাকা। অর্থাৎ আমার ডেবিট ছিল 30,000, ক্রেডিট হয়েছে 20,000। এখন এই 30 থেকে 20,000 মাইনাস করলে বা বিয়োগ করলে আরও 10,000 টাকা উদ্বৃত্ত থাকে। এটি হচ্ছে চলমান জের ছক। এইভাবে ক্রমান্বয়ে তোমরা চলমান জের ছক করতে পারবে। তো আবার দেখো এখানে একটু কথা আছে যে স্যার আপনি 20,000 টাকা ক্রেডিট পাশে লিখলেন, তাহলে এটা আবার ক্রেডিট পাশে এখানে লিখলেন না কেন? প্রশ্ন হলো এই 20,000 টাকা 30,000 টাকার চেয়ে ছোট, 20,000-এর চেয়ে 30,000 ছোট। এই জন্যে যদি 30,000-এর চাইতে এই ক্রেডিটের টাকাটা বড় হতো, তাহলে আমরা ক্রেডিট থেকে এটা মাইনাস করার পরে মনে করো এখানে যদি 40,000 টাকা আসতো ক্রেডিট পাশে, তাহলে আমরা 40 থেকে 30 মাইনাস করার পরে দেখা যেত কি ক্রেডিট উদ্বৃত্ত বেশি, তাহলে আমরা ওই 10,000 টাকা এখানে নিয়ে আসতাম। অর্থাৎ আমাদেরকে এই 30,000 টাকার এক্সিড হতে হবে, উপরে হতে হবে। আর যদি না হয় তাহলে মাইনাস করে আমরা এখানেই লিখে দেব। এটা হচ্ছে আমাদের চলমান জের ছক। তো টি ছকে খতিয়ানটা একটু দেখি আমরা। ওই যে আগে আমরা দেখেছি, তোমাদেরকে বলেছিলাম যে টি ছক খতিয়ানটা কি। যেমন ঘরটা তোমাদেরকে বলেছিলাম, তোমরা একটু দেখো লক্ষ্য করে, তারিখ আছে, বিবরণ আছে, জাবেদা পৃষ্ঠা আছে, টাকা আছে, আবার তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। এবার আমরা জের বা উদ্বৃত্ত নির্ণয় করব। এটাই হচ্ছে আমাদের খতিয়ানের বিষয়। দেখো এখানে দুটি লেনদেন আছে, নগদে পণ্য বিক্রয় 30,000 টাকা, জাবেদা যদি করি আমরা নগদান হিসাব ডেবিট এ বৃদ্ধি পেয়েছে, বিক্রয় হিসাব ক্রেডিট ই বৃদ্ধি পেয়েছে। নগদে পণ্য ক্রয় 20,000 টাকা, ক্রয় হিসাব ডেবিট 20,000, নগদান হিসাব ক্রেডিট 20,000 টাকা। তাহলে আমরা দেখি যে নগদান হিসাবের আমরা যদি টি ছকে খতিয়ানটা করি তাহলে কি হয়। দেখো 1 জানুয়ারি এখানে নগদান হিসাব আছে ডেবিট, আমরা এর বিপরীতটা লিখবো ভিতরে, কি লিখেছি? বিক্রয় হিসাব 30,000 টাকা। দেখো তোমরা ডেবিট পাশেই আমরা লিখেছি টাকাটা, কিন্তু লিখবো বিপরীতটা। এবার 5 তারিখে নগদে পণ্য ক্রয়, জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। তাহলে এখানে কিন্তু নগদান ক্রেডিট পাশে আছে। তাহলে 2019 সাল 5 তারিখ দেখো ক্রয় হিসাব কিন্তু আমরা ক্রেডিট পাশে লিখেছি। লক্ষ্য করো তোমরা, আমাদের কিন্তু হিসাবটা হচ্ছে কি? নগদান হিসাব। আমরা ভিতরে নগদান যেখানে যা এভাবেই লিখবো। এটা নগদান ডেবিট ছিল, আমরা ডেবিট পাশে লিখেছি। এখানে নগদান ক্রেডিট আছে, আমরা নগদানটা ক্রেডিট পাশে লিখছি, কিন্তু বিপরীত লাগবো। ক্রেডিট হলে ডেবিটেরটা লাগবো, আবার ডেবিট হলে ক্রেডিটেরটা লাগবো। এটি হচ্ছে নগদানের মূল বিষয়। অর্থাৎ আমরা কি করতেছি সবসময় ব্রেনে রাখবা যে আমরা কি করতেছি, নগদান হিসাব। তাহলে নগদান কোথায় আছে? ডেবিট পাশে, তাহলে আমরা নগদান ডেবিট পাশেই লিখছি, কিন্তু বিপরীতটা লিখবো ভিতরে। আবার এখানে নগদান আছে ক্রেডিট, দেখো আমরা নগদান ক্রেডিট পাশেই লিখেছি, কিন্তু এটার বিপরীতটা কি আছে? ক্রয় হিসাব, ক্রয় হিসাব লিখেছি। এবারে তোমরা একটু লক্ষ্য করো, নগদান হিসাবে একটু লক্ষ্য করো, ডেবিট পাশে আছে 30,000, ক্রেডিট পাশে আছে 20,000। তাহলে 30,000 টাকা আমরা যোগ করে এখানে নামালাম, এই যোগফলটাই আমরা আবার এখানে নিয়ে আসবো। এবার একটু লক্ষ্য করো, ডেবিট পাশে 30,000, ক্রেডিট পাশে 20,000। তাহলে ডেবিট পাশে ক্রেডিট পাশের চাইতে কত বেশি আছে? অর্থাৎ ওই 30,000 থেকে 20,000 মাইনাস করলে 10,000 টাকা থাকে। অর্থাৎ মাস শেষে আমার এই যে 10,000 টাকা, এটা কি বলে? ব্যালেন্স সিডি। ছাত্রছাত্রী কিন্তু এই সিডি কি এবং বিডি কি এটা আমি কিন্তু তোমাদেরকে ক্লাস শেষে আমি একটা স্লাইডে লিখেছি, এটা আমি বর্ণনা করব, ঠিক আছে?
তাহলে নগদান হিসাব, অর্থাৎ আমি এই মাসে মোট পেয়েছি 30,000 এবং আমার চলে গেছে 20,000, তাহলে মাস শেষে 31 জানুয়ারি, দেখো তোমরা লক্ষ্য করে 31 জানুয়ারি আমার কত আছে? 10,000 টাকা। এটি হচ্ছে ব্যালেন্স সিডি, মানে ক্যারিড ডাউন। এখন এই যে 31 তারিখ মাস শেষে আমার 10,000 টাকা, অর্থাৎ পরবর্তী মাসের 1 তারিখে, অর্থাৎ এই মাসটা ছিল জানুয়ারি, তাহলে পরবর্তী মাসের 1 তারিখ মানে ফেব্রুয়ারির 1 তারিখ আমি আবার এই 10,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করব। তখন এটি কী হবে? আমাদের প্রারম্ভিক উদ্বৃত্ত, মানে ব্যালেন্স বিডি। এবং ব্যালেন্স সিডি এই যে লিখলাম আমি, এবারে ওইটারই আবার বিপরীত পাশে আমরা 1 ফেব্রুয়ারি ব্যালেন্স বিডি দেখো 10,000, অর্থাৎ এই 10,000 আর এই 10,000 একই। তাহলে ছাত্রছাত্রী বিন্দু তোমরা বুঝতে পারছো কিনা যে সিডিটা কিভাবে বের হয়? এই সিডি হচ্ছে কি? উদ্বৃত্ত। এই যে আমরা উদ্বৃত্ত বের করলাম, এটা কি জের বলে, অর্থাৎ মাস শেষে ডেবিট দিক থেকে বা ক্রেডিট দিক থেকে মাইনাস করলে যেটা হবে, বা ক্রেডিট দিক থেকে ডেবিট দিক মাইনাস করলে যেটা উদ্বৃত্ত বের হয়, এটা হচ্ছে ব্যালেন্স সিডি। তোমরা আরেকটু লক্ষ্য করো, নগদান হিসেবে আমরা জানি অলওয়েজ ডেবিট পাশে বেশি হয়, এই জন্যে ব্যালেন্স সিডিটা ক্রেডিট পাশে হবে। কিন্তু পাওনাদার হিসাব এটা কিন্তু দায়, তখন কিন্তু ক্রেডিট পাশে বেশি হবে, তখন আমাদের ব্যালেন্স সিডি হবে ডেবিট পাশে এবং ব্যালেন্স বিডি হবে ক্রেডিট পাশে। অর্থাৎ ব্যালেন্স সিডি যদি ক্রেডিট পাশে হয়, ব্যালেন্স বিডি হবে ডেবিট পাশে। আবার ব্যালেন্স সিডি যদি ডেবিট পাশে হয়, ব্যালেন্স বিডি হবে ক্রেডিট পাশে। মানে ব্যালেন্স সিডি যদি ডেবিট পাশে হয়, ব্যালেন্স বিডি হবে ক্রেডিট পাশে। তো ঠিক আছে, এরপরে আমরা একটু দেখি পরবর্তীটা। সাধারণ খতিয়ান ও সহকারী খতিয়ান, এটা খুব ইম্পর্ট্যান্ট। তোমাদের এই সাধারণ খতিয়ান কি এবং সহকারী খতিয়ান কি, এটা তোমাদের কিন্তু বুঝতে হবে। দেখো, মূল খতিয়ান বা সাধারণ খতিয়ান একই কথা, অর্থাৎ যে লেনদেনটা সংগঠিত হলো এটি হচ্ছে মূল খতিয়ান। অর্থাৎ এখানে একটা লক্ষ্য করো, লেখা আছে কি? দেনাদার হিসাব। তাহলে দেনাদারটা হচ্ছে কি? মূল খতিয়ান বা সাধারণ খতিয়ান। দেনাদার, এখন দেনাদার যে কেউ হতে পারে। ব্যবসায় যারা ব্যবসা করে তাদের কাছে দেনাদার একটা সাধারণ কথা, অর্থাৎ মূল কথাটি হচ্ছে দেনাদার। এখন এই দেনাদার কারা হতে পারে? যে কেউ হতে পারে, যেমন করিম হতে পারে, হ্যাঁ, রহিম হতে পারে। এখানে আমি ক, খ, গ, ঘ, ম, চ, এই যে ব্যক্তির যে নামগুলি এগুলি হচ্ছে আমাদের সহকারী খতিয়ান। হ্যাঁ, যেমন রহিম হিসাব, করিম হিসাব ইত্যাদি, এগুলি হচ্ছে সহকারী খতিয়ান। এবং মূল খতিয়ান যেটা, এটা হচ্ছে দেনাদার। এখন দেনাদার সৃষ্টি হয় কিভাবে? আমরা যদি বাকিতে মাল বিক্রি করি, হ্যাঁ, আমরা যদি বাকিতে পণ্য বিক্রি করি, তখন কি হয়? আমরা টাকা পাবো অন্যের কাছে, এটা হচ্ছে কি? দেনাদার। এই যে দেনাদার, এখন আমরা বাকিতে শুধু পণ্যই না, সম্পদও বিক্রি করতে পারি। তাহলে সম্পদ বিক্রি করলেও আমরা অন্যের কাছে টাকা পাবো, এগুলি হচ্ছে দেনাদার। তাহলে দেনাদার সব মিলিয়ে দেনাদারটাকে আমরা বলতে পারি আসলে কমন নাউন। ইংরেজিতে কমন নাউন যদি বলা হয়, তাহলে আমরা দেনাদারটাকে ডেবিটর, যেটা কমন নাউন বলতে পারি। এখন দেনাদার বিভিন্ন জন হতে পারে, সেই ব্যক্তির নামগুলি হচ্ছে সহকারী খতিয়ান। যেমন করিম হিসাব, রহিম হিসাব, কামাল হিসাব, এই যেমন আমি এখানে তোমাদের চিহ্ন আকারে দিয়েছি ক, খ, গ, ঘ, ম, চ, এগুলি হচ্ছে সহকারী খতিয়ান। এখন তোমাদের এই সাধারণ খতিয়ান এবং সহকারী খতিয়ান যেভাবেই হোক, তোমরা চলমান জের ছকেও করতে পারো বা টি ছকেও করতে পারো, যে কোনো পদ্ধতিতে তোমরা করতে পারবে। এখন এই তাহলে প্রিয় ছাত্রছাত্রী, কিন্তু তোমরা সাধারণ খতিয়ান এবং সহকারী খতিয়ান বুঝতে পারছো কিনা? অর্থাৎ সাধারণ খতিয়ানটা হচ্ছে কি? মূল খতিয়ান। যেটা মূল খতিয়ান মানে দেনাদার, বিভিন্ন ধরনের দেনাদার থাকতে পারে, হ্যাঁ, বিভিন্ন জোন হতে পারে, সেইগুলি হচ্ছে আমাদের কি? সহকারী খতিয়ান। অর্থাৎ মূল খতিয়ানটা হচ্ছে দেনাদার, তাহলে এর সহকারী খতিয়ানটা হবে কি? রহিম, করিম ইত্যাদি, অর্থাৎ ক, খ, গ, ঘ, ম, চ। তাহলে তোমরা সাধারণ খতিয়ান বুঝতে পারছো এবং সহকারী খতিয়ানও বুঝতে পারছো। যেমন মনে করো রহিমের নিকট পণ্য বাকিতে বিক্রয়, আমরা এখানে যদি জাবেদা করি তাহলে কি হয়? রহিম দেনাদার হিসাব, ডেবিট বিক্রয় হিসাব, ক্রেডিট। তাহলে এই যে রহিমটা হচ্ছে কি? সহকারী, এবং দেনাদারটা হচ্ছে কি?
রহিম রহিম হচ্ছে সহকারী, আর দেনাদারটা হচ্ছে কি মূল খতিয়ান, যেটা সাধারণ খতিয়ান, এটা হচ্ছে মূল খতিয়ান। আর সহকারী খতিয়ানটা কি হবে? তোমার রহিম হিসাব। এবং ওখানে আবার যদি যেমন বিক্রয়, রহিমের নিকট পণ্য বিক্রয়, এই বিক্রয়টাও আমাদের মূল খতিয়ান। হ্যাঁ, মূল খতিয়ানটাও বিক্রয় হিসাব হবে। তাহলে তোমরা সাধারণ খতিয়ান এবং সহকারী খতিয়ান উভয়ই বুঝতে পারলে। এবারে আমি তোমাদেরকে একটু লক্ষ্য করো যে ভিতরে টিসক যখন করেছি তোমরা নিশ্চয়ই, ওটা আমি বাংলায় লিখেছিলাম সিডি। হ্যাঁ, অর্থাৎ মাস শেষে এই ব্যালেন্স সিডিটা আমরা ব্যবহার করেছি। তাহলে সিডি সংক্ষেপে আমরা বলবো কি ক্যারিড ডাউন। সিতে ক্যারিড, ডিতে ডাউন, নিচে স্থানান্তরিত হবে। আর বিডি হচ্ছে কি ব্রড ডাউন, উপর থেকে স্থানান্তরিত হয়েছে। তাহলে তোমরা সিডি এবং বিডি বুঝতে পেরেছো। মাস শেষে বিয়োগ করার পরে, মাইনাস করার পরে যে উদ্বৃত্তটা তৈরি হয় সেটা হচ্ছে সিডি, এবং মাসের শুরুতে আমরা যেটা স্থানান্তর করি সেটা হচ্ছে বিডি। তাহলে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আমার সাধারণ খতিয়ান এবং এই খতিয়ান থেকে তোমরা আমার এই ক্লাসটা দেখে উপকৃত হবে আশা করি। আর তাহলে তোমাদেরকে আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমার এই পর্যন্তই। স্রষ্টা তোমাদের মঙ্গল করুন, ভালো থাকো, সুস্থ থাকো, শুভ কামনা করছি। অবশ্যই তোমরা এই ক্লাসগুলি দেখবে এবং অনুশীলন করবে। ধন্যবাদ। আর হচ্ছে আগামী 29 এবং 30 তারিখ তোমরা অবশ্যই খাতা এবং প্রশ্ন নিতে আসবে আগের মতো, ঠিক আছে? তোমরা অবশ্যই খাতা প্রশ্ন নিতে আসবে। তো ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।